আজকে আমরা পড়ব ক্লাস 11 এর পরমাণুর গঠন এই চ্যাপ্টারের অন্তর্গত একটি বিষয় বর্ণালী বা ইংরেজিতে বলা হয় স্পেকট্রাম। তাহলে আজকে আমরা পড়ব বর্ণালী বা ইংরেজিতে বলা হয় স্পেকট্রাম। তাহলে বর্ণালীটা কি জিনিস? বর্ণালী হচ্ছে কোনো একটা উদ্দীপ্ত শক্তির উৎস থেকে নির্গত। আমি যদি ধরো এখানে কোনো একটা শক্তির উৎস ধরলাম, শক্তির উৎস ধরলাম, কোনো একটা উদ্দীপ্ত শক্তির উৎস থেকে নির্গত বিভিন্ন রশ্মিগুচ্ছ বা তড়িৎ চুম্বকীয় বিকিরণ, মানে এই শক্তির উৎস থেকে যে সমস্ত আমার রশ্মিগুচ্ছ বা যেগুলোকে বলা হচ্ছে রশ্মিগুচ্ছগুলো অ্যাকচুয়ালি তড়িৎ চুম্বকীয় বিকিরণ, অর্থাৎ কোনো একটা উদ্দীপ্ত শক্তির উৎস, কোনো একটা উদ্দীপ্ত শক্তির উৎস থেকে যখন আলোক রশ্মিগুচ্ছ বা তড়িৎ চুম্বকীয় বিকিরণ নির্গত হয়, তখন সেই আলোক রশ্মিগুচ্ছ বা তড়িৎ চুম্বকীয় বিকিরণকে যদি আমরা স্পেকট্রোস্কোপ যন্ত্র বা বর্ণালিবীক্ষণ যন্ত্রের প্রিজমের মধ্য দিয়ে পাঠাই, তাহলে দেখব এই আলোক রশ্মিগুচ্ছ বা এই তড়িৎ চুম্বকীয় বিকিরণটা অনেকগুলো ভিন্ন ভিন্ন তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট উপাদানে ভেঙে যায়। এবং যদি আমরা ওই বর্ণালিবীক্ষণ যন্ত্রের উল্টো দিকে একটা ফটোগ্রাফিক প্লেট রাখি বা যদি একটা পর্দা রাখি, তাহলে দেখব সেখানে একটা বর্ণালী বা একটা ব্যান্ড বা পটির সৃষ্টি হচ্ছে। এটাকেই বলছি আমরা বর্ণালী বা ইংরেজিতে বলা হয় স্পেকট্রাম। বোঝা গেল? আরেকবার বলছি, কোনো একটা উদ্দীপ্ত শক্তির উৎস থেকে নির্গত আলোক রশ্মিগুচ্ছ যেগুলো কিনা তড়িৎচুম্বকীয় বিকিরণ, সেই তড়িৎচুম্বকীয় বিকিরণকে যদি আমরা কোনো একটা বর্ণালিবীক্ষণ যন্ত্রের প্রিজমের মধ্য দিয়ে পাঠাই, তাহলে দেখতে পাবো যে ওই তড়িৎচুম্বকীয় বিকিরণটা ভিন্ন ভিন্ন তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট বিভিন্ন আলোকে ভেঙে গেছে। এবং যদি আমরা ওই প্রিজমের উল্টো দিকে একটা কোনো ফটোগ্রাফিক প্লেট বা যদি কোনো একটা পর্দা রাখি, তাহলে সেখানে আমরা ওই ভিন্ন ভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের, মানে ওই সমস্ত ভিন্ন ভিন্ন তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট আলোকে একটা বর্ণালী দেখতে পাবো। বোঝা গেল? আচ্ছা, এই বর্ণালীকে বা স্পেকট্রাম যেটা বলছি, একে আমরা মেইনলি দুভাগে ভাগ করতে পারি। কি কি? একটা হচ্ছে নিঃসরণ বর্ণালী, নিঃসরণ বর্ণালী বা বলা হয় এমিশন স্পেকট্রাম, এমিশন স্পেকট্রাম। আরেকটা হচ্ছে শোষণ বর্ণালী বা বলা হয় অ্যাবজর্পশন স্পেকট্রাম। ঠিক আছে? তাহলে আমরা বর্ণালীকে দুভাগে ভাগ করছি। একটা হচ্ছে নিঃসরণ বর্ণালী বা বলা হচ্ছে এমিশন স্পেকট্রাম, আর একটা হচ্ছে আমার শোষণ বর্ণালী বা বলা হচ্ছে অ্যাবজর্পশন স্পেকট্রাম। এবার আমরা এই নিঃসরণ বর্ণালী এবং শোষণ বর্ণালী সম্বন্ধে আমরা ডিটেইলসে একটু জানব। তাহলে আমি প্রথমে আসি, সেটা হলো নিঃসরণ বর্ণালী বা এমিশন স্পেকট্রাম। তাহলে আমি প্রথমে আসছি
হচ্ছে এমিশন স্পেকট্রাম। এটা কিরকম? আচ্ছা, নিঃসরণ বর্ণালীকে আমরা দুভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে, আমি যদি এইভাবে লিখি, এটাকে আমরা দুভাগে ভাগ করছি। একটা হচ্ছে নিরবিচ্ছিন্ন বর্ণালী, নিরবচ্ছিন্ন বর্ণালী বা বলা হয় কন্টিনিউয়াস স্পেকট্রাম। আর একটা হচ্ছে বলা হয় বিচ্ছিন্ন বর্ণালী বা এর আরেকটা নাম হচ্ছে রেখা বর্ণালী। এটাকে বলা হয় লাইন স্পেকট্রাম। তাহলে আমরা এই নিঃসরণ বর্ণালীকে দুভাগে ভাগ করছি। একটা নিরবিচ্ছিন্ন বর্ণালী বা বলা হয় কন্টিনিউয়াস স্পেকট্রাম, আর একটা হচ্ছে বিচ্ছিন্ন বর্ণালী বা বলা হচ্ছে লাইন স্পেকট্রাম। এবার এটা সম্বন্ধে আমি একটু ডিটেইলসে বলতে, তাহলে আমি প্রথমে আসছি নিরবিচ্ছিন্ন বর্ণালী। এইটা কিরকম? মেইনলি আমরা নিরবিচ্ছিন্ন বর্ণালী পাই কাদের ক্ষেত্রে? না না আমার এইরকম ধরনের শক্তির উৎস, যেমন ধরো সূর্য, বা ধরো কোনো একটা বৈদ্যুতিক বাল্ব, বা ধরো কোনো একটা গলিত ধাতু। এই সমস্ত উদ্দীপ্ত শক্তির উৎস থেকে যখন আমার আলোক রশ্মি বা তড়িৎ চুম্বকীয় বিকিরণ নির্গত হবে, সেই আলোক রশ্মিকে যদি আমরা বর্ণালী বীক্ষণ যন্ত্রের প্রিজমের মধ্য দিয়ে পাঠাই, তাহলে দেখতে পাবো ওই আলোক রশ্মিটা প্রিজমের মধ্য দিয়ে যাওয়ার সময় ওটা ভেঙে গিয়ে 7টা বর্ণে ভেঙে যাবে। কি কি? না বেনিয়া সহকলা বা বলা হয় ভিজিও। এবং আমরা যদি ওই প্রিজমের উল্টো দিকে একটা পর্দা বা ফটোগ্রাফিক প্লেট রাখি, তাহলে দেখতে পাবো সেখানে পরপর আমার 7টা বর্ণ আলাদা আলাদা করে আমরা দেখতে পাবো। কিরকম? আমি যদি ছবিটা আঁকি, ধরো আমি একটা আলোর উৎস নিলাম, লাইট সূর্য ধরলাম। তাহলে সূর্য থেকে আমার আলোক রশ্মি নির্গত হচ্ছে এরকম। এবার আমি কি করলাম, এই আলোক রশ্মিকে এখানে একটা পর্দা রাখলাম কোনো একটা, এবং তার মধ্য দিয়ে যে কোনো একটা আলোক রশ্মিকে আমি এর মধ্য দিয়ে পাঠালাম। ধরো এই আলোক রশ্মিটা এর মধ্য দিয়ে গেল, দিয়ে আমি এখানে একটা প্রিজম রাখবো। ঠিক আছে? তাহলে কি হবে? একটুখানি লাইনটা বেঁকে গেছে, তাহলে এই আলোক রশ্মিটা এই বরাবর গিয়ে প্রিজমে পড়বে। যখন এটা প্রিজমে পড়বে তখন কি হবে? এটা প্রিজমে গিয়ে এভাবে ভেঙে যাবে। এইরকম 7টা বর্ণে ভেঙে যাবে। অর্থাৎ এর যদি আমরা এইদিকে একটা ফটোগ্রাফিক প্লেট রাখি, তাহলে আমি এইটাকে বলছি প্রিজম। এইটা আমার একটা আলোর উৎস, যেখান থেকে আমার আলোটা উৎপন্ন হচ্ছে, এবং এখানে আমি একটা রেখেছি ফটোগ্রাফিক প্লেট। তাহলে কি দেখতে পাবো? দেখতে পাবো এইরকম অর্থাৎ দেখো এখান থেকে আমার একটাই মাত্র আলোক রশ্মি আসছিল, সেটা যখন প্রিজমের মধ্য দিয়ে গেল সে দেখো এরকম 7টা বর্ণে ভেঙে যাচ্ছে। এবং এই 7টা বর্ণ কি হবে? তার মধ্যে সব থেকে নিচে থাকবে ভায়োলেট,
তারপরে থাকবে ইন্ডিগো, তারপরে থাকবে ব্লু, তারপরে থাকবে গ্রিন, তারপরে থাকবে ইয়েলো, তারপরে থাকবে অরেঞ্জ এবং সবথেকে উপরে থাকবে আমার রেড। তাহলে দেখো এই একটা আমার আলোক রশ্মি প্রিজমের মধ্যে দিয়ে যাওয়ার সময় কি হচ্ছে না 7টা বর্ণে ভেঙে যাচ্ছে। অ্যাকচুয়ালি এটা দেখতে কেমন হয় না, এটা দেখতে ঠিক হয় এইরকম। এরকম ধরনের, যার মধ্যে এখানে ডিফারেন্ট কালার থাকে। আমি একটু এগুলো কালার করার চেষ্টা করছি, তাহলে আমার কাছে সব কালারগুলো নেই। সব থেকে তাহলে নিচে আছে আমার এইটা ভায়োলেট, এরকম দিস ইজ ভায়োলেট। তার উপরে থাকে যেটা, সেটা হলো হচ্ছে ইন্ডিগো। ইন্ডিগো কালারটা আমার কাছে ঠিক নেই, এটা খানিকটা ব্লু এর মতো আছে কালারটা, সরি এইটা একটু ভায়োলেট কালারটা ঠিক হলো না। আচ্ছা এইটা একটুখানি ইন্ডিগো, উল্টো হয়ে গেছে কালারটা। এটাকে আমি যদি সব কালার নিই, এটা হচ্ছে ধরি যদি ইন্ডিগো, তারপরে হচ্ছে ব্লু, ব্লু অ্যাকচুয়ালি এইটা হবে। অর্থাৎ আমার কাছে এখানে সব কালারগুলো নেই, ফলে তোমাদের এখানে এই জিনিসটা একটু বুঝতে অসুবিধা হবে। আমি জাস্ট এগুলোকে এইভাবে লিখে দিচ্ছি, অর্থাৎ এইরকম একটা অর্থাৎ এইটা হচ্ছে ভায়োলেট, এটা ইন্ডিগো, এটা গ্রিন, এটা ইয়েলো, সরি এটা ব্লু, এটা গ্রিন, এটা ইয়েলো, এটা অরেঞ্জ, এটা রেড। অর্থাৎ আমরা যদি ফটোগ্রাফিক প্লেটকে যদি ভালোভাবে দেখি তাহলে সেটা দেখতে অ্যাকচুয়ালি এইরকম হয়। সব থেকে আমার নিচে থাকে ভায়োলেট কালার, তা বলা হয় বেগুনি কালার, তার উপরে থাকে ইন্ডিগো, তার উপরে থাকে ব্লু, তার উপরে থাকে গ্রিন, তার উপরে থাকে ইয়েলো, তার উপরে থাকে অরেঞ্জ এবং তার উপরে থাকে আমার সব থেকে লাল বর্ণ। তাহলে দেখো এইখানে কি হচ্ছে, দেখো এই দুটো বর্ণের মাঝে কিন্তু কোনো গ্যাপ বা শূন্যস্থান থাকছে না, অর্থাৎ এই 7টা বর্ণ কিন্তু পরপর আছে বা বলা হচ্ছে কন্টিনিউয়াস আছে। অর্থাৎ এই জন্য এটার নাম দেওয়া হচ্ছে কন্টিনিউয়াস স্পেকট্রাম বা নিরবিচ্ছিন্ন বর্ণালী। তাহলে বুঝতে পারলে যে নিরবিচ্ছিন্ন বর্ণালীটা কিভাবে তৈরি হচ্ছে না, আমরা এরকম সূর্য, বৈদ্যুতিক বাল্ব, কোনো একটা গলিত ধাতু, এই ধরনের যদি আমরা কোনো একটা শক্তির উৎস নেই, তাহলে সেই শক্তির উৎস থেকে নির্গত রশ্মিকে যদি আমরা কোনো একটা বর্ণালীবীক্ষণ যন্ত্রের প্রিজমের মধ্য দিয়ে পাঠাই, তাহলে দেখতে পাবো প্রিজমের মধ্য দিয়ে ওই আলোক রশ্মিটা যাওয়ার সময় সে 7টা বর্ণে ভেঙে যায় এবং এর মধ্যে প্রায় সমস্ত তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট আমরা বর্ণ দেখতে পাই। অর্থাৎ যেটাকে আমরা বাংলাতে বলা হয় বেনিয়া সহকোলা। এবং এই 7টা বর্ণ কন্টিনিউয়াস থাকে, অর্থাৎ একটার পর একটা, একটার পর একটা, এদের মধ্যে কোনো গ্যাপ বা শূন্যস্থান থাকে না। সেই জন্য একে বলি আমরা নিরবিচ্ছিন্ন বর্ণালী বা কন্টিনিউয়াস স্পেকট্রাম। ওকে, তাহলে এখানে তোমরা কয়েকটা পয়েন্ট একটুখানি মনে রাখবে যে নিরবিচ্ছিন্ন বর্ণালীতে কি হয় না, এখানে প্রায় সমস্ত তরঙ্গ দৈর্ঘ্যের বর্ণ থাকে। একটা দুটো 2 নম্বর পয়েন্ট হচ্ছে দুটি বর্ণের মধ্যে কোনো শূন্যস্থান থাকে না। বোঝা গেল? তাহলে তোমাদের
বাড়িতে যে সমস্ত বৈদ্যুতিক বাল্বগুলো আছে তার সামনে যদি আমরা একটা এরকম মানে প্রিজম ধরি, তাহলেও কিন্তু সেখানে আমরা এরকম একটা নিরবিচ্ছিন্ন বর্ণালী দেখতে পাবো। বোঝা গেল জিনিসটা? তাহলে এর পরে চলে আসি আরেক ধরনের নিঃসরণ বর্ণালী, সেটা হচ্ছে কি আমার লাইন স্পেকট্রাম বা বলা হচ্ছে রেখা বর্ণালী। তাহলে আমি 2 নাম্বার বলছি রেখা বর্ণালী বা বলা হয় লাইন স্পেকট্রাম। এটা কিরকম না, এইগুলো কি হয় না, অল্প চাপে বা স্বল্প চাপে অবস্থিত এইরকম কোনো একটা মৌলিক গ্যাস। মৌলিক গ্যাস মানে কি, যেমন ধরো হাইড্রোজেন গ্যাস নিতে পারি, অক্সিজেন গ্যাস নিতে পারি, নাইট্রোজেন গ্যাস নিতে পারি, এগুলো হচ্ছে আমার মৌলিক গ্যাস। ঠিক আছে? তাহলে এই রকম কোনো একটা মৌলিক গ্যাসকে যদি আমরা স্বল্প চাপে নিই, মানে চাপটা খুব কম হবে, সেই স্বল্প চাপে নিয়ে যদি তার মধ্যে আমরা উচ্চ তড়িৎ বিভব প্রয়োগ করি, তাহলে কি হবে না, ওই গ্যাসটা উদ্দীপ্ত হবে এবং তারপর সে একটা শক্তি বিকিরণ করবে, এবং সে শক্তি বিকিরণ করলে কি হবে না, সে একটা তড়িৎচুম্বকীয় বিকিরণ নির্গত হবে। এরপর সেই তড়িৎচুম্বকীয় বিকিরণকে যদি আমরা আবার ওই একই রকম একটা বর্ণালী বীক্ষণ যন্ত্রের প্রিজমের মধ্য দিয়ে পাঠাই, তাহলে দেখব ওই তড়িৎচুম্বকীয় বিকিরণটা প্রিজমের মধ্য দিয়ে যাওয়ার সময় সেটা কিন্তু কয়েকটা লাইন বা কয়েকটা তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট বর্ণে ভেঙে যাচ্ছে। এটা কিরকম দেখতে হচ্ছে, ধরো আমি এইরকম একটা আমি এরকম একটা টিউব নিলাম, এর দুদিকে আমি দুটো তড়িৎদ্বার রেখেছি এইরকম, এবং আমি এর মধ্যে নিয়েছি হাইড্রোজেন গ্যাস নিয়েছি। ঠিক আছে? এবার এই দুটো তড়িৎদ্বারকে আমি ওয়্যারের সাহায্যে জুড়ে দিয়েছি এবং এদের মধ্যে আমি একটা উচ্চ তড়িৎ বিভব প্রয়োগ করছি। তড়িৎ বিভব প্রয়োগ করলে কি হবে না, এই হাইড্রোজেন গ্যাসটা উদ্দীপিত হবে এবং সে শক্তি বিকিরণ করবে। তাহলে সে শক্তি বিকিরণ করলে কি হবে না, সেখান থেকে আমার এরকম বিভিন্ন তড়িৎচুম্বকীয় বিকিরণ নির্গত হবে এরকম। তাহলে একে ধরো আমি এইখান থেকে একটা মাত্র আমি তড়িৎচুম্বকীয় বিকিরণকে এইভাবে এর মধ্যে দিয়ে পাঠালাম। এরপর আমি এখানে আবার সে একই রকম একটা প্রিজম রাখলাম। তাহলে যখন এটা প্রিজমের মধ্য দিয়ে পাস করবে তখন কি হবে, কি দেখতে পাবো, তখন দেখতে পাবো এইটা কয়েকটা এইরকম কয়েকটা রশ্মিতে আবার ভেঙে যাচ্ছে। এবং এখানে যদি আমি একটা ফটোগ্রাফিক প্লেট রাখি, তাহলে দেখব এইখানে গিয়ে এইরকম কয়েকটা বর্ণে ভেঙে যাচ্ছে। এবার তাহলে এইখানে কি, এইটা আমরা একটা প্রিজম নিয়েছি, এটা আমরা একটা ফটোগ্রাফিক প্লেট নিয়েছি, ঠিক আছে? তাহলে আমরা কি দেখতে পাচ্ছি না, এই ফটোগ্রাফিক প্লেটে কয়েকটা এরকম আমরা বর্ণ দেখতে পাচ্ছি। এবার এখানে মজার বিষয় হচ্ছে আগেরটাতে অর্থাৎ নিরবিচ্ছিন্ন বর্ণালীতে যেমন আমরা সেখানে সমস্ত ধরনের বর্ণ পাচ্ছিলাম, অর্থাৎ ভিজিও 7 রকমেরই বর্ণ পাচ্ছিলাম, এখানে কিন্তু আমরা ওই সমস্ত রকমের বর্ণ পাবো না, স্পেসিফিক কিছু কিছু বর্ণ পাবো। অর্থাৎ সেটা কিরকম পাবো না, যে আমার মৌলিক গ্যাসটা যে ধরনের বর্ণ নিঃসরণ করে আমরা সেই ধরনের বর্ণ পাবো। অর্থাৎ এটাকে যদি আমরা এভাবে একটু দেখি, তাহলে দেখতে পাবো ফটোগ্রাফিক প্লেটটা এইরকম দেখতে হয়। কিরকম, পুরো পোর্শনটাই কালো হয়, পুরো পোর্শনটাই ব্ল্যাক,
ঠিক আছে। আমি যদি এটাকে এরকম করে করি, পুরো পোর্শনটাই ব্ল্যাক, তার মাঝখানে এরকম কয়েকটা লাইন দেখতে পাওয়া যায়। ধরো এই একটা লাইন, আর ধরো এই একটা লাইন, আর ধরো এই একটা লাইন, বাদ বাকি পোর্শন গুলো কিন্তু পুরো ব্ল্যাক, পুরো কালো, মানে যাকে বলা হচ্ছে অন্ধকার। এগুলো সব অন্ধকার। আলোটা আমার পুরোপুরি হচ্ছে না, যার সময় জিনিসটা একটুখানি বুঝে না, এইগুলো পুরোটাই কালো হবে, অর্থাৎ এইখানে কিন্তু কোনো আমার বর্ণ নেই, ঠিক আছে। অর্থাৎ এইরকম পুরোটাই কালো, তার মাঝে দেখো এরকম কয়েকটা লাইন দেখতে পাচ্ছি, এরকম দেখতে পাচ্ছ। যেহেতু পুরোটাই কালো এবং তার মাঝে আমরা জাস্ট কয়েকটা বর্ণ একটা লাইনের মতো দেখতে পাচ্ছি, এই জন্য বলছি আমরা লাইন স্পেকট্রাম বা বলা হচ্ছে রেখা বর্ণালী। তাহলে বুঝতে পারলে জিনিসটা কিরকম। অর্থাৎ এই আমার রেখা বর্ণালীর ক্ষেত্রে কিন্তু সব ধরনের তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট বর্ণ থাকে না। তাহলে যেটা নিরবিচ্ছিন্ন বর্ণালীর সঙ্গে পার্থক্য, সেটা হলো হচ্ছে এখানে সমস্ত রকমের তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট বর্ণ থাকে না। আর কি সেখানে কি হচ্ছিল না, দুটো বর্ণের মাঝে কোনো গ্যাপ ছিল না বা শূন্যস্থান ছিল না, কিন্তু এখানে দেখো শূন্যস্থান আছে। অর্থাৎ এই একটা লাইন, এই এক লাইন, এই দেখো মাঝের জায়গাটা পুরোপুরি কিচ্ছু নেই, মানে এটা পুরোপুরি আমার ব্ল্যাক। তাহলে এখানে হচ্ছে দুটি বর্ণের মাঝে শূন্যস্থান দেখতে পাওয়া যায়। যেমন আমি যদি একটা উদাহরণ বলি, তাহলে যদি আমরা সোডিয়াম বাষ্প, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যদি আমরা সোডিয়াম বাষ্পকে উত্তপ্ত করি, তাহলে সেখান থেকে আমরা একটা রেখা বর্ণালী দেখতে পাই। এবং কি রেখা বর্ণালী পাই, আমরা দেখতে পাবো সেখানে যে আমরা এই ফটোগ্রাফিক প্লেটে কয়েকটা হলুদ বর্ণের আমরা লাইন দেখতে পাবো। কি দেখতে পাবো, হলুদ বর্ণের রেখা বর্ণালী দেখতে পাওয়া যায়। তার কারণটা কি না, সোডিয়ামটা ওই যে 7টা বর্ণ আছে বেনিয়া সহকোলা, তার মধ্যে সে একমাত্র হলুদ বর্ণ বাদে বাকিগুলোকে সে শোষণ করে নেয়, সে শুধুমাত্র হলুদ বর্ণকে সে এমিশন করে। সেই জন্য আমরা এখানে কয়েকটা হলুদ বর্ণের আমরা রেখা বর্ণালী দেখতে পাবো, ঠিক আছে। এইখানে আর কয়েকটা একটুখানি বলে রাখি যে প্রতিটি মৌলের ক্ষেত্রে আমার রেখা বর্ণালী আলাদা আলাদা হবে, অর্থাৎ বিভিন্ন বিভিন্ন বর্ণের হবে। যেমন আমি এক্ষুনি বললাম যে সোডিয়াম বাষ্পের ক্ষেত্রে কি দেখতে পাবো, আমরা দেখতে পাবো আমরা হলুদ বর্ণ দেখতে পাবো। সেরকম আমরা যদি পটাশিয়াম নেই, তাহলে সেখানে কিন্তু আমরা দেখতে পাবো ভায়োলেট বর্ণ। সেখানে যদি আমরা তার পরিবর্তে যদি আমরা ক্যালসিয়াম নেই, তাহলে সেখানে আমরা দেখতে পাবো ক্রিমসন রেড। অর্থাৎ বিভিন্ন বিভিন্ন মৌলের ক্ষেত্রে বিভিন্ন বিভিন্ন কালারের আমরা বর্ণালী দেখতে পাবো। তাহলে যেটা তোমাদের এখানে একটুখানি মনে রাখতে হবে সেটা হলো, আমি এইখানটার কাছে লিখছি, এটা হচ্ছে যে প্রতিটি মৌলের রেখা বর্ণালী ওই মৌলের বৈশিষ্ট্য জ্ঞাপক, ওই মৌলের বৈশিষ্ট্য
যাচ্ছি, ধরো যদি আমি সোডিয়াম নেই তার ক্ষেত্রে আমরা পাবো হলুদ বর্ণের রেখা বর্ণালী। সেরকম আমরা যদি ক্যালসিয়াম নেই সেখানে আমরা পাবো ক্রিমসন রেড বা ইটের মতো লাল। আমরা যদি পটাশিয়াম নেই সেখানে আমরা পাবো বেগুনি। এরকম ধরনের, অর্থাৎ প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা, অর্থাৎ প্রতিটি মৌলের রেখা বর্ণালী ওই মৌলের বৈশিষ্ট্য জ্ঞাপক। সেই জন্য রেখা বর্ণালীকে কি বলা হয় না, ওই মৌলের ফিঙ্গারপ্রিন্ট রূপে গণ্য করা হয়। ফিঙ্গারপ্রিন্ট কেন বলতে হচ্ছে না, আমাদের যত পৃথিবীতে মানুষ আছে প্রত্যেকের ফিঙ্গারপ্রিন্ট কিন্তু ডিফারেন্ট। এখন তোমরা প্রত্যেকেই জানো যে আধার কার্ড তৈরি করার সময় আমাদের ফিঙ্গারপ্রিন্ট লাগে, কারণ দুটো মানুষে তারা যদি মানে যমজ সন্তান হয় তাদেরও কিন্তু ফিঙ্গারপ্রিন্ট কোনোদিনই এক হতে পারে না। সেই জন্য যেহেতু আমার রেখা বর্ণালীটা এক একটা মৌলের বৈশিষ্ট্য জ্ঞাপক, মানে শুধু এক একটা মৌলের ক্ষেত্রে সে এক এক রকমেরই পার্টিকুলার সে আমার রেখা বর্ণালী দেবে, সেই জন্য আমরা রেখা বর্ণালীকে বলা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট রূপে ব্যবহার করা হয়। আর একটুখানি বলে রাখি, সেটা হচ্ছে রেখা বর্ণালীকে অনেক সময় বলা হয় পারমাণবিক বর্ণালী বা অ্যাটমিক স্পেকট্রাম, অর্থাৎ এর আরেকটা নাম হচ্ছে অ্যাটমিক স্পেকট্রাম। বা বলা হয় পারমাণবিক বর্ণালী। কেন বলা হচ্ছে এটা পারমাণবিক বর্ণালী না, ধরো এই যে আমি একটা হাইড্রোজেন গ্যাস নিলাম, মানে একে আমরা উত্তপ্ত করছি, মানে এর মধ্যে আমরা উচ্চ তড়িৎ প্রয়োগ করছি, মানে কি হাইড্রোজেন গ্যাসটা উদ্দীপিত হচ্ছে। উদ্দীপ্ত হলে কি হচ্ছে, এই হাইড্রোজেনের মধ্যে অর্থাৎ H2 এর মধ্যে যে আমার হাইড্রোজেন পরমাণুগুলো আছে সেই পরমাণুগুলো উদ্দীপ্ত হচ্ছে এবং সেখান থেকে আমরা একটা বিকিরণ পাচ্ছি। সেই জন্য এর আরেকটা নাম হচ্ছে পারমাণবিক বর্ণালী বা বলা হয় এমিশন স্পেকট্রাম। তাহলে আমরা রেখা বর্ণালীকে বলতে পারি, রেখা বর্ণালীর এর আরেকটা নাম হচ্ছে পারমাণবিক বর্ণালী। বুঝা গেল? তাহলে এই মোটামুটি আমাদের নিঃসরণ বর্ণালীর দুটো ভাগ, একটা হচ্ছে আমার নিরবিচ্ছিন্ন বর্ণালী আর একটা হচ্ছে আমার লাইন স্পেকট্রাম বা পারমাণবিক বর্ণালীটা আমরা এখানে ডিসকাস করলাম। এরপরে আসি শোষণ বর্ণালী বা অ্যাবজর্পশন স্পেকট্রাম। এটা কিরকম জিনিস, এটা হচ্ছে উত্তপ্ত ভাস্বর কোনো পদার্থ থেকে নিঃসৃত সাদা আলোকরশ্মি গুচ্ছকে কোনো তরল বা গ্যাসীয় পদার্থের মধ্য দিয়ে যদি আমরা পাঠাই, তাহলে কি হয়, ওই তরল বা গ্যাসীয় পদার্থ দ্বারা ওই সাদা আলোকরশ্মির মধ্যে যে সমস্ত বর্ণ আছে তার মধ্যে কিছু বর্ণ শোষিত হয় এবং তারপর যদি সেটাকে আমরা একটি বর্ণালী বীক্ষণ যন্ত্রের প্রিজমের মধ্য দিয়ে পাঠাই, তাহলে দেখব যে ফটোগ্রাফিক প্লেটে যে আমার বর্ণগুলো উৎপন্ন হবে তার মধ্যে ওই পার্টিকুলার তরল বা গ্যাসীয় পদার্থটি যে বর্ণটিকে শোষণ করবে সেই বর্ণের ওপর কয়েকটি কালো কালো পটি বা দাগের সৃষ্টি।
এটাই হচ্ছে শোষণ বর্ণালী। তাহলে কিরকম জিনিসটা হচ্ছে, তাহলে ধরো আমি একটা কোনো উত্তপ্ত ভাস্বর পদার্থ নিলাম, আমি এখানে ফর এক্সাম্পল সূর্যই নিচ্ছি, সানলাইট। তাহলে সূর্য থেকে আমার সব ধরনের বর্ণ আছে, তাহলে এইখান থেকে যে আমার সাদা বর্ণগুলো আসছে সেটাকে আমি কি করছি, আমি একটা টিউবের মধ্যে এখানে নিয়েছি সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ, NaCl দ্রবণ। অর্থাৎ আমি এখান থেকে এই সাদা আলোক রশ্মিকে সোডিয়াম ক্লোরাইডের দ্রবণের মধ্য দিয়ে পাঠাচ্ছি। এরপর এইখান থেকে যে আলোক রশ্মিটা নির্গত হলো তাকে আমি একটা বর্ণালিবীক্ষণ যন্ত্রের প্রিজমের মধ্য দিয়ে পাঠাবো। ঠিক আছে, পাঠালে দেখতে পাবো কি না, দেখবো এখানে আমরা এরকম দুটো আলাদা আলাদা দাগ দেখতে পাবো। এইরকম, অর্থাৎ এইটা আমরা প্রিজম নিয়েছি, এইটা নিয়েছি একটা ফটোগ্রাফিক প্লেট। তাহলে আমরা এখানে যে ধরনের বর্ণটা দেখতে পাবো সেটা হচ্ছে এইরকম। অর্থাৎ এই সাদা বর্ণের মধ্যে কিন্তু আমার 7টা বর্ণই আছে ভিবজিও। এদের মধ্যে এই যে আমরা যখন এই সাদা আলোক রশ্মিকে সোডিয়াম ক্লোরাইড দ্রবণের মধ্যে দিয়ে পাঠাচ্ছি, তখন সোডিয়াম হলুদ বর্ণকে শোষণ করে দেয়। হলুদ বর্ণকে শোষণ করলে আমরা কি পাবো না, এই যে আমাদের যেখানে হলুদ বর্ণটা আছে সেই হলুদ রিজিয়নটাতে আমরা কয়েকটা এরকম কালো পটি বা দাগ দেখতে পাবো। এইটাকে অ্যাকচুয়ালি বলা হচ্ছে শোষণ বর্ণালী। অর্থাৎ আমরা আগে যখন আমরা নিঃসরণ বর্ণালী পড়ছিলাম সেখানে আমরা দেখেছিলাম যে সোডিয়াম সাদা বর্ণের মধ্যে কেবলমাত্র হলুদ বর্ণকে নিঃসৃত করে, এবং এখানে দেখা একটা মজার বিষয় হচ্ছে এইখানে আবার সোডিয়াম হলুদ বর্ণকে শোষণ করছে। অর্থাৎ শোষণ বর্ণালীতে কোনো একটা পদার্থ যে বর্ণকে শোষণ করে, নিঃসরণ বর্ণালীতে সেই পদার্থটা সেই বর্ণকে নিঃসৃত করে। ঠিক আছে, তাহলে এইটা গেল আমার শোষণ বর্ণালী। এরপরে আসি, তোমাদের সিলেবাসে আছে হাইড্রোজেন পরমাণুর যে রেখা বর্ণালী দেখতে পাওয়া যায়, সেটা একটু আমরা আজকে ডিসকাস করব। হাইড্রোজেনের রেখা বর্ণালী বা বলা হয় লাইন স্পেকট্রাম অফ হাইড্রোজেন। এটা কিরকম? প্রথমত, যদি আমরা কোনো একটা তড়িৎ মোক্ষণ নলে আমরা স্বল্প চাপে হাইড্রোজেন গ্যাসকে নিয়ে তার মধ্যে যদি আমরা উচ্চ তড়িৎ বিভব প্রয়োগ করি, তাহলে কি হবে না, হাইড্রোজেন গ্যাসের মধ্যে যে হাইড্রোজেন পরমাণুগুলো আছে সেই হাইড্রোজেন পরমাণুগুলো শক্তি শোষণ করে ধীরে ধীরে উদ্দীপ্ত হবে, মানে ধীরে ধীরে সেগুলো এক্সাইটেড হবে। এরপর এই উদ্দীপ্ত হাইড্রোজেন পরমাণুগুলো যখন আবার পুনরায় তার মানে স্থিতাবস্থায় আসবে, তখন সে শক্তি বিকিরণ করবে, এবং যখন সে শক্তি বিকিরণ করবে সেটাকে সে তরঙ্গের আকারে বিকিরণ করবে,
এবং সেখান থেকে আমরা তার বিভিন্ন ধরনের রেখা বর্ণালী দেখতে পাবো। কিরকম ব্যাপারটা? তাহলে আমরা এখানে কি করব না, আমরা একটা তড়িৎ মোক্ষণ নলে স্বল্প চাপে কি নেব, হাইড্রোজেন গ্যাস। ঠিক আছে, নিয়ে কি করব না, হাইড্রোজেন গ্যাসের মধ্যে উচ্চ তড়িৎ বিভব প্রয়োগ করা হয়। প্রয়োগ করা হলে কি হবে না, হাইড্রোজেন পরমাণুগুলি উদ্দীপ্ত হয় এবং উত্তেজিত অবস্থায় প্রথম কক্ষপথ থেকে উচ্চতর কক্ষপথে অবতীর্ণ হয়। এরপর উচ্চতর কক্ষপথ থেকে হাইড্রোজেন পরমাণু যখন নিম্নতর কক্ষপথে ফিরে আসে তখন সে শক্তি বিকিরণ করে তরঙ্গের আকারে। ফলে আমরা হাইড্রোজেনের রেখা বর্ণালী দেখতে পাই। এই পুরো ব্যাপারটা ছিল কি, আবার একবার করছি, আমরা একটা তড়িৎ মোক্ষণ নলের মধ্যে খুব স্বল্প চাপে আমরা H2 গ্যাসকে নিয়েছি এবং তার মধ্যে আমরা উচ্চ তড়িৎ বিভব প্রয়োগ করছি। করলে কি হবে, এই আমার হাইড্রোজেন গ্যাসের মধ্যে যে হাইড্রোজেন পরমাণুগুলো আছে সেগুলো ধীরে ধীরে উদ্দীপ্ত হবে এবং উত্তেজিত অবস্থায় প্রথম কক্ষপথ থেকে উচ্চতর কক্ষপথে সে অবতীর্ণ হবে। এরপর যখন সে উচ্চতর কক্ষপথ থেকে নিম্নতর কক্ষপথে নেমে আসবে তখন কি হবে, সে শক্তিটাকে তরঙ্গের আকারে বিকিরণ করবে এবং তার ফলেই আমরা এই হাইড্রোজেনের এক ধরনের বর্ণালী পাবো, যেটাকে বলছি তার লাইন স্পেকট্রাম বা হাইড্রোজেনের রেখা বর্ণালী। ওকে, তাহলে আমি যদি এটাকে একটুখানি ছবি আকারে দেখাই তাহলে কিরকম হবে। তাহলে দেখো, এটা আমার ধরো হাইড্রোজেন পরমাণু নিউক্লিয়াস, তার বাইরে বিভিন্ন কক্ষপথ আছে।
এটা আমার হাইড্রোজেন পরমাণু, এটা তার নিউক্লিয়াস এবং বিভিন্ন কক্ষপথ। এটা প্রথম কক্ষপথ মানে n = 1, এটা দ্বিতীয় কক্ষপথ n = 2, তৃতীয় কক্ষপথ n = 3, চতুর্থ কক্ষপথ 4, এটা পঞ্চম কক্ষপথ, এটা ষষ্ঠ কক্ষপথ। এবার তোমরা প্রত্যেকেই জানো যে হাইড্রোজেনের যেহেতু একটি ইলেকট্রন আছে, ফলে সেই একটি ইলেকট্রন কি হয় না হাইড্রোজেনের প্রথম কক্ষপথে অবস্থান করে। তাহলে আমার হাইড্রোজেনের প্রথম ইলেকট্রনটা ধরো এখানে আছে। এবার যখন আমরা এর মধ্যে উচ্চ তড়িৎদ্বিভব প্রয়োগ করছি, তখন কি হচ্ছে, আমার হাইড্রোজেন পরমাণুটা উত্তেজিত হচ্ছে, ফলে এই ইলেকট্রনটা শক্তি শোষণ করে কি হবে, উত্তেজিত হবে। সাপোজ ধরো এই ইলেকট্রনটা শক্তি শোষণ করে ধরো আমার এইখানে চলে গেল, মানে ধরো এই আমার ষষ্ঠ কক্ষপথ চলে গেল। এটা আমার শক্তি শোষণ করে যে কোনো জায়গায় যেতে পারে, দ্বিতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথ, চতুর্থ কক্ষপথ, যে কোনো জায়গায় যেতে পারে। ঠিক আছে, তাহলে আমি তোমাদেরকে এটা বোঝানোর জন্য ধরো বলছি যে প্রথম কক্ষপথ থেকে ইলেকট্রনটা গেল আমার ষষ্ঠ কক্ষপথে। এবার কি করবে, এবার ইলেকট্রনটা যখন শক্তিটাকে বিকিরণ করবে, তখন কি করবে, সে আবার পুনরায় আবার এইখান থেকে ধীরে ধীরে আবার এইখানে আসবে। তাহলে দেখো কি রকম হয়। তাহলে এইবার হচ্ছে যখনই এই ইলেকট্রনটা এবার শক্তি বিকিরণ করে নিম্নতর কক্ষপথে ফিরে আসবে, তখনই কিন্তু আমরা বিভিন্ন ধরনের বর্ণালীগুলো দেখতে পাবো। এবং এই বিষয়টা সর্বপ্রথম পর্যবেক্ষণ করেছিলেন বিজ্ঞানী বামার। তিনি এই ব্যাপারটা সর্বপ্রথম পর্যবেক্ষণ করেছিলেন। কিরকম, তিনি দেখলেন যে যখন কোনো একটা ইলেকট্রন যদি দ্বিতীয় কক্ষপথ থেকে প্রথম কক্ষপথে আসে, বা তৃতীয় কক্ষপথ থেকে যদি প্রথম কক্ষপথে আসে, বা চতুর্থ কক্ষপথ থেকে যদি প্রথম কক্ষপথে আসে, বা পঞ্চম কক্ষপথ থেকে যদি প্রথম কক্ষপথে আসে, বা ষষ্ঠ কক্ষপথ থেকে যদি প্রথম কক্ষপথে আসে, বা সপ্তম, অর্থাৎ তাহলে আমরা যে ধরনের বর্ণালী দেখতে পাবো তাকে বলছি আমরা বামার সারি। একে আমরা বলবো বামার সারি। তাহলে এখানে একটুখানি লিখছি কি হয় না। হাইড্রোজেনের রেখা বর্ণালীতে আমরা টোটাল 5 রকমের, মেনলি 5 রকম, আর একটা হয় 6 রকম, মেনলি আমাদের 5 রকম সারি দেখতে পাওয়া যায়। তার মধ্যে প্রথম হচ্ছে একটা লিমেন সারি। লিমেন সারিটা কি রকম না, সরি এটা একটু আমি এখানে ভুল বললাম, এইটা হচ্ছে আমার লিমেন সারি। অর্থাৎ যখন আমার ইলেকট্রনটা সবসময় প্রথম কক্ষপথে ফিরে আসে, মানে আমার দ্বিতীয় কক্ষপথ থেকে প্রথম কক্ষপথ, তৃতীয় কক্ষপথ থেকে প্রথম কক্ষপথ, চতুর্থ কক্ষপথ থেকে পঞ্চম কক্ষপথ, চতুর্থ কক্ষপথ থেকে প্রথম কক্ষপথ, পঞ্চম কক্ষপথ থেকে প্রথম কক্ষপথ, ষষ্ঠ কক্ষপথ থেকে প্রথম কক্ষপথ, এরকম করে যখন আসবে, অর্থাৎ সব থেকে যখন প্রথম কক্ষপথে আসবে, তখন আমরা পাবো লিমেন সারি। এবং এই যে এই অবস্থায় ইলেকট্রনটা যে শক্তি বিকিরণ করছে, সেটাকে একটা তরঙ্গের একটা শক্তি বিকিরণ করছে, তাহলে সেই তরঙ্গ দৈর্ঘ্য সেটাকে আমরা প্রকাশ করবো এইভাবে ল্যামডা বার মানে হচ্ছে যেটাকে বলা হয় তরঙ্গ সংখ্যা। এই নিউ বার সমান হচ্ছে 1/λ। এইটা সমান এর একটা ফর্মুলা আছে, এটা সমান r ইনটু 1/n1² মাইনাস 1/n2²। এবার এই লিমেন সারির ক্ষেত্রে কি হয়, লিমেন সারির ক্ষেত্রে n1 সমান হচ্ছে 1, মানে আমার এটা সবসময় প্রথম কক্ষপথ হবে, আর n2 সমান হচ্ছে 1 বাদে যেগুলো আছে, মানে 2 3 4 5 এরকম করতে করতে ইনফাইনাইট পর্যন্ত। তার মানে কি হলো, বোঝা গেল লিমেন সারিটা আমরা কখন পাবো, যদি আমার ইলেকট্রনটা দ্বিতীয় কক্ষপথ থেকে প্রথম কক্ষপথে আসে, বা তৃতীয় কক্ষপথ থেকে প্রথম কক্ষপথে আসে, বা চতুর্থ কক্ষপথ থেকে পঞ্চম কক্ষপথে আসে, বা চতুর্থ কক্ষপথ থেকে প্রথম কক্ষপথে আসে, তখন আমরা কিন্তু এই ধরনের একটা লিমেন সারি পাবো। এবং এইখানে আমরা যে সমস্ত বর্ণালীগুলো দেখতে পাবো, সেগুলো কিন্তু আমরা সাধারণত খালি চোখে দেখতে পাওয়া যায় না। সেগুলো দেখতে পাওয়া যায় কোথায় না, ইউভি রিজিয়ন, বা বলা হয় আলট্রা ভায়োলেট, বাংলাতে করলে এটা হয় এরকম অতি বেগুনি অঞ্চল।
অ্যাকচুয়ালি এই শাড়িটা পরে অতি বেগুনি অঞ্চলে বা ইউভি রিজিয়ন। এটা কিন্তু আমরা খালি চোখে দেখতে পাই না, যদি আমরা এটাকে ইউভি লাইট প্রয়োগ করি তখন আমরা এটা দেখতে পাবো। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে বামার শাড়ি। বামার শাড়িটা কিরকম? বামার শাড়িটা হচ্ছে এরকম, দেখো যদি আমার ইলেকট্রনটা তৃতীয় কক্ষপথ থেকে দ্বিতীয় কক্ষপথে আসে, বা চতুর্থ কক্ষপথ থেকে তৃতীয় কক্ষপথে আসে, বা পঞ্চম কক্ষপথ থেকে দ্বিতীয় কক্ষপথে আসে, বা ষষ্ঠ কক্ষপথ থেকে দ্বিতীয় কক্ষপথে আসে, বা তার যদি এখান থেকে বেশি মানে সপ্তম থেকে দ্বিতীয়, অষ্টম থেকে দ্বিতীয়, তখন আমরা পাবো এই ধরনের বামার সারি। তার মানে বামার সারির ক্ষেত্রে নিউ বার সমান 1/λ সমান r ইন্টু 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। এখানে n1 এর মানটা হচ্ছে 2 এবং n2 এর মানটা হচ্ছে 2 ছাড়া অন্য মানে 2 এর পর যেগুলো আছে এই সমস্ত পূর্ণ সংখ্যা 3 4 5 6 এরকম করে ইনফাইনাইট পর্যন্ত। আচ্ছা, এইখানে আরটাকে একটুখানি বলে রাখি, আরটাকে বলা হয়, আরটা হচ্ছে আমার রিডবার্গের ধ্রুবক, এটা আমরা পরে পড়বো। আরটা হচ্ছে আমার এখানে রিডবার্গের ধ্রুবক, এর একটা নির্দিষ্ট মান আছে। আচ্ছা, বামা, তাহলে আমার এইটা হলো হচ্ছে বামার সাইড, ঠিক আছে, এইটা হলো বামার সাইড। এবার এই বামার সাইডে কিন্তু আমরা খালি চোখে দেখতে পাই, অর্থাৎ এটাকে আমরা দেখতে পাই দৃশ্যমান অঞ্চল। এগুলো কিন্তু মাঝে মাঝে শর্ট কোশ্চেন, এটা কিন্তু আমরা খালি চোখে দেখতে পাই। তারপরে হচ্ছে আরেকটা সারি হচ্ছে লিম্যান বামার প্যাসেন সারি। লিম্যান বামার প্যাসেন, এইটা কিরকম দেখো, প্যাসেন সারিটা কখন পাবো, ইলেকট্রনটা যদি এরকম চতুর্থ কক্ষপথ, ধরো চতুর্থ কক্ষপথ থেকে যদি তৃতীয় কক্ষপথে যায়, বা যদি পঞ্চম কক্ষপথ থেকে যদি তৃতীয় কক্ষপথে যায়, বা যদি ষষ্ঠ কক্ষপথ থেকে তৃতীয় কক্ষপথে যায়, তখন আমরা পাবো হচ্ছে প্যাসেন সারি। মানে প্যাসেন সারির ক্ষেত্রে নিউ বার সমান 1/λ সমান r ইন্টু 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। এখানে n1 সমান 3 আর n2 সমান 3 বাদে যেগুলো, অর্থাৎ 4 5 6 7 ইনফাইনাইট পর্যন্ত। তাহলে এইটা হচ্ছে আমার প্যাসেন সারি, প্যাসেন সারি হলো। আচ্ছা, এইটা আমরা কোথায় দেখতে পাই না, এইটা কিন্তু আমরা দেখতে পাই আয়ার রিজিয়ন। আয়ার রিজিয়নকে বলা হয় অবলোহিত অঞ্চল, অর্থাৎ এইটাও কিন্তু আমরা খালি চোখে দেখতে পাই না, বলা হয় আয়ার অঞ্চলে পাই। এরপরে হচ্ছে আর একটা সারি হচ্ছে লিম্যান বামার প্যাসেন ব্র্যাকেট, ব্র্যাকেট সারি। ব্র্যাকেট সারিটা কিরকম না, এরকম ধরো ইলেকট্রনটা যদি পঞ্চম থেকে যদি চতুর্থ কক্ষপথে আসে, বা যদি ষষ্ঠ থেকে যদি চতুর্থ কক্ষপথে আসে, বা ধরো সপ্তম থেকে যদি চতুর্থ কক্ষপথে আসে, তখন আমরা পাবো হচ্ছে ব্র্যাকেট সারি। এটা হচ্ছে আমার ব্র্যাকেট সারি, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে আমার নিউ বার সমান 1/λ সমান r ইন্টু 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। এখানে n1 সমান 4 এবং n2 সমান হচ্ছে 4 বাদে যেগুলো, মানে হচ্ছে 4 এর পর যেগুলো আছে সেইগুলো 5 6 7 8 ইনফাইনাইট পর্যন্ত। এইটা কোথায় দেখতে পাই, এটা কিন্তু আমরা খালি চোখে দেখতে পাই না। এইটা পরে ভার আয়ার বা বলা হয় অতি অবলোহিত, এটা হচ্ছে অবলোহিত একটা ভার, এটা অবলোহিত, এটা হচ্ছে অতি অবলোহিত অঞ্চল, এটা কিন্তু আমরা খালি চোখে দেখতে পাই না এই সারিটা। আর একটা হচ্ছে লিম্যান বামার প্যাসেন ব্র্যাকেট হুন্ড। হুন্ড সারি, এর ক্ষেত্রে কি হয়,
এর ক্ষেত্রে নিউ বার সমান 1 বাই ল্যামডা সমান r ইনটু 1 বাই n1 স্কয়ার মাইনাস 1 বাই n2 স্কয়ার, যেখানে n1 সমান এখানে হয় 5 আর n2 সমান হয় 6 7 8 9 10 ডট ডট ইনফিনিটি। ঠিক আছে, এবং এইটাও আমরা দেখতে পাই অতি অবলোহিত অঞ্চল, অতি অবলোহিত অঞ্চল। অর্থাৎ দেখো আমরা যে হাইড্রোজেনের 5 রকমের বর্ণালী পেলাম, মানে 5 রকমের যে আমরা সিরিজ পেলাম, অর্থাৎ লিমেন সারি, বামার সারি, প্যাসেন্ট সারি, ব্র্যাকেট সারি, পুঞ্জ সারি, তার মধ্যে কেবলমাত্র আমরা খালি চোখে দেখতে পাই একটাই সারি, যেটা হচ্ছে আমার এইটা বামার সারি। বাকিগুলো কিন্তু আমরা খালি চোখে দেখতে পাই না। অর্থাৎ তার মধ্যে লিমেন সারিটা কি পড়ে না, যদি আমরা আলট্রাভায়োলেট রে দেই তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাবো, আর যদি প্যাসেন্ট, ব্র্যাকেট, পুঞ্জ এগুলো যদি আমরা আইআর রে দেই তখন কিন্তু এগুলো আমরা দেখতে পাবো। তাহলে এই টোটাল আমার হাইড্রোজেনের আমার রেখা বর্ণালীটা হলো। আচ্ছা, এবার এখান থেকে তোমাদের পরীক্ষায় কোশ্চেন কিরকম দেয়? কোশ্চেন তোমাদের এখান থেকে কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম দেয়, অথবা তোমাদের এরকম শর্ট কোশ্চেন দিতে পারে যে বামার সারিটা কোন অঞ্চলের মধ্যে পড়ে, বা ধরো বললো প্যাসেন্ট সারিটা কোন অঞ্চলের মধ্যে পড়ে। ঠিক আছে, আচ্ছা এইখানে আর বলার মধ্যে বলি যে এই যে ধরো আমি বললাম এখানে, এগুলোকে তোমরা কিভাবে সহজে মনে রাখবে। মনে রাখার খুব সহজ নিয়ম হচ্ছে, প্রথমে তোমরা এই 5টা সারিকে একটুখানি মুখস্থ করবে। প্রথমে আমার আছে লিমেন, বামা, প্যাসেন্ট, ব্র্যাকেট, পুঞ্জ। এবার তোমরা এই ফর্মুলাটা একটুখানি করবে। এখানে নিউ বার সমান 1 বাই ল্যামডা, মানে তরঙ্গ সংখ্যা সমান 1 বাই তরঙ্গ দৈর্ঘ্য সমান r ইনটু 1 বাই n1 স্কয়ার মাইনাস 1 বাই n2 স্কয়ার। এবার যখন আমরা প্রথম সারিটা নেব মানে লিমেন সারি, তখন n1 সমান 1 ধরবো, আর n2 মানে একের পর যেগুলো, মানে একের পর যে সমস্ত পূর্ণ সংখ্যাগুলো আছে 2 3 4 5 6 7 এরকম, সেরকম বামার সারির ক্ষেত্রেও কি হবে দেখো, n1 সমান, তাহলে এটা যেহেতু 1 হচ্ছিল তাহলে এটা হবে 2, আর বাকিগুলো তাহলে কি হবে, তাহলে n2 টা কি হবে 2 এর পর যেগুলো আছে 3 4 5 6 7 8 সেইগুলো। সেই রকম প্যাসেন্ট সারিটাও দেখো, তাহলে কি হবে, এখানে n1 এর মানটা 3 হবে যেহেতু এটা আমার 2 হয়েছিল, এবং তারপর তাহলে n1 এর মান 3 হলে n2 এর মান তাহলে 3 এর পর যেগুলো আছে সেগুলো হবে 4 5 6 7 8 9। এই রকম করে আমরা এই 5টা সারি খুব সহজেই মনে রাখতে পারবো। ঠিক আছে, আচ্ছা এবার এখানে একটুখানি বলে দিই, মাঝে মাঝে দেয় যে আমাদের বামার সারিটা, এটা তো অ্যাকচুয়ালি আমরা দৃশ্যমান অঞ্চলের মধ্যে পড়ে, মানে এটাকে আমরা খালি চোখে দেখতে পাই। অর্থাৎ বামার সারির ক্ষেত্রে আমরা দেখলাম যে n1 সমান 2 এবং n2 সমান 3 4 5 6, তার মানে এক্ষেত্রে কি হয় দেখো, ইলেকট্রনটা যদি n ইকুয়ালস টু 2 থেকে যদি ভুল বললাম, ইলেকট্রনটা যদি n ইকুয়ালস টু 3 থেকে যদি n ইকুয়ালস টু 2 তে আসে, মানে এটা ইলেকট্রনটা 3 থেকে 2 এ আসে, 2 থেকে 3 এ যাচ্ছে না, এটা একটু মনে রাখবে। ইলেকট্রনটা 3 মানে তৃতীয় কক্ষপথ থেকে যদি দ্বিতীয় কক্ষপথে আসে, তখন আমরা যে বর্ণালী, মানে তখন আমরা যে লাইন স্পেকট্রামটা পাবো তাকে বলা হচ্ছে, আমরা তাকে ডিনোট করছি বাই এইচ আলফা। সেরকম এর একটা নির্দিষ্ট বর্ণ আছে, এর বর্ণটা হচ্ছে এইচ আলফার বর্ণটা হয় লাল, দেখতে লাল। সেরকম n2 সমান যদি 4 হয়, অর্থাৎ যদি ইলেকট্রনটা যদি চতুর্থ কক্ষপথ থেকে যদি দ্বিতীয় কক্ষপথে আসে, তখন আমরা যে রেখা বর্ণালীটা পাবো সেটাকে বলছি আমরা এইচ বিটা। এইটার বর্ণ হয় নীলাভ সবুজ, নীলাভ সবুজ। সেরকম n1 equals to 3 এবং n1 এখানে অলরেডি n1 2 হবে এইটা, অর্থাৎ যদি ইলেকট্রনটা যদি পঞ্চম কক্ষপথ থেকে দ্বিতীয় কক্ষপথে আসে, তখন তাহলে পাবো আমরা আলফা বিটা গামা, এবং এর ক্ষেত্রে আমার বর্ণটা হয় নীল বর্ণ। এবং n1 সমান যদি
2 এবং n2 সমান যদি 6 হয়, মানে যদি ষষ্ঠ কক্ষপথ থেকে যদি দ্বিতীয় কক্ষপথে আসে তাহলে পাবো আমরা ডেল্টা, এইচ ডেল্টা। এর বর্ণটা হয় হচ্ছে বেগুনি। তাহলে একটা জিনিস তোমরা খেয়াল করো, দেখো যত আমার দুটো কক্ষপথের মধ্যে গ্যাপটা বাড়ছে, মানে তৃতীয় থেকে দ্বিতীয়, চতুর্থ থেকে দ্বিতীয়, পঞ্চম থেকে দ্বিতীয়, ষষ্ঠ থেকে দ্বিতীয়, মানে যত কক্ষপথের মধ্যে গ্যাপটা বাড়ছে মানে কি না তাদের মধ্যে শক্তির পার্থক্যটা তত বাড়ছে। কারণ শক্তির পার্থক্য বাড়ছে মানে আমার ল্যামডা ভ্যালু কিন্তু কমছে। সেই জন্য দেখো সব থেকে বেশি ল্যামডা ভ্যালু কার, এই এইচ আলফা। সেই জন্য এক্ষেত্রে কি দেখতে পাই আমরা লাল বর্ণ, কেন যেহেতু লাল বর্ণের তরঙ্গদৈর্ঘ্য সব থেকে বেশি হয়। আর সব থেকে ল্যামডা ভ্যালু কার কম, দেখো এখানে এইচ ডেল্টা। সেই জন্য এটা কোথায় পাচ্ছি, সেই জন্য এক্ষেত্রে কি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি সব থেকে আমার নিচে থাকে, অর্থাৎ যার তরঙ্গদৈর্ঘ্য সব থেকে কম মানে বেগুনি। ঠিক আছে। আচ্ছা, এবার এইখান থেকে কয়েকটা ম্যাথমেটিক্যাল প্রবলেম থাকে, একটা থাকতে পারে তোমার পরীক্ষায়। আমি তোমাদেরকে কয়েকটা ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখিয়ে দিচ্ছি, খুব সহজ ম্যাথমেটিক্যাল প্রবলেম। যেমন আমি তোমাদের বই থেকে একটা অঙ্ক করাচ্ছি, তোমরা আরো অনেক বই তোমরা অনুশীলনীতে আরো অনেক পেয়ে যাবে, তোমরা দেখবে। যেমন প্রথম বলেছে যে হাইড্রোজেনের বর্ণালীতে বামার সারির এইচ আলফা ও এইচ ডেল্টা এর তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। এটা আমরা কিভাবে করবো, খুব সহজ অঙ্ক। আচ্ছা, কি বলেছে, হাইড্রোজেন বর্ণালীর বামার সারি। আচ্ছা, বামার সারির ক্ষেত্রে প্রথম তোমরা এটা লিখে নেবে, বামার সারির ক্ষেত্রে এটা সমান কি লিখতে পারি আমরা, r ইনটু 1/n1 স্কয়ার মাইনাস 1/n2 স্কয়ার। তার মানে এখানে n1 এর মানটা কত 2 আর n2 এর মানটা হচ্ছে 3 4 5 6, যে কোনো আমরা লিখতে পারি এভাবে r ইনটু 1/2 স্কয়ার মাইনাস 1/n2 স্কয়ার। এবার আমার n2 এর মানটা যেমন হবে তার উপর ডিপেন্ড করে হবে। তাহলে আমরা একটু আগে পড়লাম যে এইচ আলফার ক্ষেত্রে আমার n2 এর মানটা কত হয় না, n2 এর মানটা দেখবে তোমরা এভাবে এগুলো করবে, এইচ এগুলো তোমরা কিভাবে রাখবে মনে, আলফা বিটা গামা ডেল্টা, এরকম আলফা বিটা গামা ডেল্টা। তাহলে এটা মানে হচ্ছে প্রথমটা 3, এটা মানে 4, এটা মানে 5, এটা মানে 6। তাহলে এইচ আলফার ক্ষেত্রে n2 এর মানটা হচ্ছে 3। তাহলে তোমরা এখানে এটাকে, তাহলে এখানে এবার তোমরা এটাকে পুট করো, তাহলে কি হবে না নিউ বার ফর এইচ আলফা সমান তাহলে কি হবে r ইনটু 1/2 স্কয়ার মাইনাস n2 এর মানটা কত এখানে 3, 1/3 স্কয়ার। আচ্ছা, rটা আমার এখানে কি, rটা আমার এখানে একটা কনস্ট্যান্ট টার্ম, rটাকে বলা হয় রিডবার্গের ধ্রুবক। এটাকে বলা হচ্ছে রিডবার্গের ধ্রুবক। এটার মান দেওয়া থাকতে পারে বা তোমাদেরকে এটাকে মুখস্থ রাখতে হতে পারে। এর মানটা হচ্ছে 1093737 সেন্টিমিটার ইনভার্স ইনটু, তাহলে এটা হবে 1/4 মাইনাস 1/9, তাহলে এটা করলে কত হবে 1093737 সেন্টিমিটার ইনভার্স। এটা করলে কত হবে দেখো, সব বললে তোমরা এটা করবে, এটা করলে হবে 5/36 এটা হবে। তাহলে এটাকে পুরোপুরি কাটাকাটি করলে আমি এর মানটা একবারে যদি বলে দেই,
তোমরা নিজেরা ক্যালকুলেশন করবে। আচ্ছা তাহলে এবার এইটা মানে কি, নিউ বার মানে কি, আমার এখানে চেয়েছে কি, চেয়েছে আমাকে তরঙ্গ দৈর্ঘ্য চেয়েছে, মানে আমাকে বার করতে হবে ল্যামডা। তাহলে নিউ বার মানে 1/λ, তাহলে এইটা মানে 1/λ। তাহলে ল্যামডা সমান কত হবে, এটাকে আমরা উল্টে দেব, তার মানে 36/5 ইন্টু 1/109737, তখন এটা সেন্টিমিটার হয়ে যাবে। তাহলে সেটা করলে যেটা দাঁড়ায় সেটা তোমরা হচ্ছে দেখবে ক্যালকুলেশনটা, এটা হয় 6.565 ইন্টু 10⁻⁵ সেন্টিমিটার। এইটা হচ্ছে এইচ আলফার ক্ষেত্রে আমার তরঙ্গ দৈর্ঘ্যের মান। বোঝা গেল? খুব সহজ। সেরকম আরেকটা কি চেয়েছে আমার, এইচ ডেল্টা। তাহলে এইচ ডেল্টার জন্য তাহলে কত হয়, ইনটু এর মানটা 6। তাহলে আমি সেটা এখানে করবো, দেখো এখানে আমি করছি নিউ বার ফর এইচ ডেল্টা, সেটা হবে তাহলে 10977 সেন্টিমিটার ইনভার্স ইনটু 1/2² মাইনাস 1/n। n মান কত হবে, তাহলে এখানে 6 হবে। এই যে আলফা বিটা গামা ডেল্টা, তাহলে 1/6²। তোমরা এটা নিজেরা ক্যালকুলেট করবে। আমি এটাকে 1/λ লিখছি, তাহলে এটা সমান হবে 10977, আর এই পাশটা হয়ে যাবে তোমার হচ্ছে 8/36। সেখান থেকে ল্যামডা সমান হয়ে যাবে ক্যালকুলেট করলে 4.10 ইন্টু 10⁻⁵ সেন্টিমিটার। এটা সেন্টিমিটার ইনভার্স ছিল, সরি হ্যাঁ এটা হয়ে যাবে সেন্টিমিটার। এইটা ফর এইচ ডেল্টা। তাহলে এটা হচ্ছে এইচ আলফা তরঙ্গ দৈর্ঘ্য, এইটা এই তরঙ্গ দৈর্ঘ্য। দেখো এইটার মধ্যে কোনটা বড়, অবশ্যই এইচ আলফাটা বড়, সেই জন্য এটা পরে আমার কোন রিজেন্স, সেই জন্য এর ক্ষেত্রে আমার বর্ণটা হয় লাল বর্ণ, আর এর ক্ষেত্রে বর্ণটা হয় বেগুনি বর্ণ। দেখতে পাচ্ছ তোমরা, এটার ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্য বড়, তরঙ্গ দৈর্ঘ্যের ক্ষেত্রে ছোট। এরকম ছোট ছোট এখানে অঙ্ক থাকবে। আচ্ছা এই একটা অঙ্ক করলাম, আর একটা অঙ্ক তোমরা করতে পারো। ধরো আর একটা অঙ্ক বলি, আরেকটা অঙ্ক বলেছে এরকম, হাইড্রোজেনের বর্ণালীতে হাইড্রোজেনের বর্ণালীতে লিমেন সারির রেখাগুলির হ্রস্বতম ও দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। হাইড্রোজেনের বর্ণালীর লিমেন সারির রেখাগুলির হ্রস্বতম এবং দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে কি করব, লিমেন সারির ক্ষেত্রে কি হয়, লিমেন সারির ক্ষেত্রে নিউ বার সমান 1/λ, তোমরা কি লিখতে পারি 1/1² মাইনাস 1/n², এবং যেখানে n2 এর মানটা কত হয় 2 3 4 5 ডট 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 অসীম পর্যন্ত হয়, ইনফাইনাইট। এবার দেখো কি বলেছে, হ্রস্বতম এবং দীর্ঘতম। তাহলে যখন আমার হ্রস্বতম মানে কি, সব থেকে ছোট তরঙ্গ দৈর্ঘ্য, তার মানে সব থেকে ছোট তরঙ্গ দৈর্ঘ্য, তার মানে সব থেকে ছোট তরঙ্গ দৈর্ঘ্য কখন হবে, যখন আমার এনার্জি গ্যাপটা সব থেকে বেশি হবে। তার মানে এনার্জি কখন বেশি হবে না, যখন আমাদের হ্রস্বতম তরঙ্গ দৈর্ঘ্য মানে হচ্ছে এনার্জির থেকে বেশি মানে কি, সেক্ষেত্রে n1 সমান 1 হচ্ছে, আর n2 সমান তাহলে কত হবে, সব থেকে বেশি মানে ইনফাইনাইট, অসীম।
অর্থাৎ অসীম থেকে যদি আমার ইলেকট্রনটা কোথায় আসে, প্রথম কক্ষপথে আসে, তখন আমরা সব থেকে ছোট তরঙ্গ দৈর্ঘ্যটা পাবো। তাহলে সেক্ষেত্রে আমার কি হবে, সেক্ষেত্রে আমার এখানে একটা আর হবে, তো সেক্ষেত্রে আমার কি হবে না নিউ বার সমান 1/λ, এটাকে আমি লিখছি ল্যামডা মিনিমাম সমান, তাহলে এটা হবে 1/1 স্কয়ার মাইনাস 1/ইনফাইনাইট স্কয়ার। তাহলে 1/ইনফাইনাইট কত হয়, এটা 0, যেখানে আরটা থাকবে। তাহলে এখানে কি হবে 1/λ মিনিমাম সমান আর এর মানটা 1093737 সেন্টিমিটার ইনভার্স ইনটু এটা হয়ে যাবে 1 মাইনাস এটা 0, তাহলে সেখান থেকে ল্যামডা মিনিমাম হতে হবে 1/1093737 সেন্টিমিটার ইনভার্স, এবং এটা করলে হয় যেটা সেটা হচ্ছে 9.117 ইনটু 10 টু দি পাওয়ার -6 সেন্টিমিটার। ওকে, আরেকটা কি বলেছে, দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্য। দীর্ঘতম, তার মানে দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্য মানে হচ্ছে তার ক্ষেত্রে এনার্জি গ্যাপটা সব থেকে কম হবে। মানে তার মানে কোনটা সব থেকে এনার্জি গ্যাপ কম হবে না, n1 সমান যদি 1 হয় এবং n2 সমান যদি 2 হয়, অর্থাৎ যদি দ্বিতীয় কক্ষপথ থেকে যদি প্রথম কক্ষপথে আসে, তবেই সেখানে আমার এনার্জি সব থেকে কম হবে। তার কারণটা হচ্ছে যত কক্ষপথের সংখ্যা বাড়বে তত তার শক্তির পরিমাণটা কিন্তু ক্রমশ বাড়তে থাকবে। তাহলে এবার এখানে এটা পুট কর, নিউ বার সমান, তাহলে এখানে 1/λ, আমি এখানে ল্যামডা ম্যাক্স লিখছি কারণ সব থেকে দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্য সমান r ইনটু 1/1 স্কয়ার মাইনাস 1/2 স্কয়ার। তাহলে সেখান থেকে 1/λ ম্যাক্স সমান, এটার মান বসিয়ে দিচ্ছি 1093737 সেন্টিমিটার ইনভার্স ইনটু এটা হয়ে যাবে তাহলে 1 মাইনাস 1/4, মানে এটা হয়ে যাবে অ্যাকচুয়ালি 3/4, তাই তো। এবং সেটা পুরোপুরি ক্যালকুলেট করবে তোমরা, আমি আর বলছি না, এটা আমি উল্টে দিচ্ছি। তাহলে ল্যামডা ম্যাক্স সমান হয়ে যাবে, এটাকে উল্টে দিলে সেখান থেকে হয়ে যাবে হচ্ছে 1 to 1.5 ইনটু 10 টু দি পাওয়ার -8 সেন্টিমিটার। এটা হচ্ছে সব থেকে দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্য। বোঝা গেল? তাহলে এইরকম ধরনের অঙ্ক তোমাদের এখানে অনুশীলনীতে আরো বেশ কিছু অঙ্ক আছে, তোমরা এগুলো একটুখানি প্র্যাকটিস করবে, তাহলে এই মোটামুটি আমার বর্ণালীটা পুরোটা হয়ে গেল।